নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে অনুষ্ঠানটি নিয়ে এসেছি একটু ধৈর্য ধরে কথাগুলো শুনবেন এবং বিচার আপনারাই করবেন কতটা যুক্তিসম্পন্ন কথা। আমার এই পলিটিক্স টপিক চ্যানেলে বাংলার পলিটিক্স নিয়ে এবং দেশের পলিটিক্স নিয়েই নানা ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আপনারাই দর্শক, বিচার আপনারাই করবেন, ভালো মন্দ কমেন্টে জানাবেন। যদি আমার কোথাও ভুল থাকে অবশ্যই ক্ষমা চেয়ে নেব। তার আগে একটা কথা বলি, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সহযোগিতা করবেন। যাই হোক, আজকের মূল অনুষ্ঠানে চলে আসছি। 4 তারিখ রেজাল্ট বেরোবার পর থেকে আপনারা দেখে এসছেন তৃণমূল ভেঙে কিভাবে খান খান হচ্ছে। ঋতব্রত তৃণমূল, নতুন তৃণমূল, অনেক কিছুই দেখলেন, অনেক ডামাডোল চলছে। সেই ঋতব্রত তৃণমূলের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। মূলত আজকের ভিডিওটি এই নিয়ে এবং তার সাথে আরও যাবতীয় কিছু সংবাদ যা আপনাদের সামনে তুলে ধরতে এই ভিডিওটি। মূলত 80 জন বিধায়ক, প্রত্যেকটা পৌরসভা বলতে গেলে তৃণমূলের, পঞ্চায়েত তৃণমূলের, সাংসদ তৃণমূলের। তা সত্ত্বেও এত ভয়ভীতি হয়ে মমতা ব্যানার্জির হাত ছেড়ে সবাই কেন আজকের এনডিএকে সমর্থন করছে এনসিপিআই দলে যোগ দিয়ে সাংসদরা, আর এদিকে নতুন তৃণমূলের নাম করে জনগণকে বোকা বানিয়ে সেই মূলত আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বিজেপি সরকারকেই সমর্থন করছেন। আপনারা দেখে এসছেন আজ অবধি এই নতুন তৃণমূলের সরকার বিরোধীমূলক কোনো বক্তব্য নেই, বা এত কিছু ঘটনা ঘটছে বাংলার বুকে কোনো কর্মীদের নিয়ে, রাজ্যের মানুষের নিয়ে, বা মানুষ কোনো প্রকল্প পাচ্ছে না কেন বা কিছু, কোনো তাদের এ নিয়ে কোনো বক্তব্য নেই। কারণ একটাই, কারণ আপনারা এর পূর্বেও দেখে এসছেন শুধু এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ছিল শুধু তাদের প্রতিই না, প্রত্যেকটা বিরোধী রাজ্যেই যেখানেই বিজেপির সরকার ছিল না, এনডিএ সরকার ছিল না, সেখানেই ইডি আর সিবিআই। এছাড়া কেননা আমাদের দেশের এমনই নিয়ম শাসন আইন ব্যবস্থার, আপনাকে চাইলে ইডি সিবিআই যে কোনো সময় রেড করতে পারে এবং যে কোনো অজুহাত করে আপনাকে তুলে নিয়ে যেতে পারে। এবারে আপনি প্রমাণ দিয়ে কোর্টে আপনি প্রমাণ পেশ করে আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সে করতে করতে জল অনেক দূর গড়ায়। তাহলে আপনারা এটাও দেখতে পেয়েছেন যে কেজরিওয়ালের মতন রানিং মুখ্যমন্ত্রী কিভাবে জেল খেটেছেন, কিন্তু পরে তাকে সুপ্রিম কোর্ট বলেছে ক্লিন চিট দিয়ে যে না, সম্পূর্ণ নির্দোষ, এবং সন্দেহভাজন এবং নানা রকম চাপ রাখার জন্যই এই কেলেঙ্কারি তার উপরে চাপিয়ে দিয়ে তাকে অ্যারেস্ট করেছিল। এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে, আমার মতন একজন 2 টাকার সাধারণ ইউটিউবারের কথা নয়। আপনারা এটা দেখেছেন। সেই একটা আতঙ্ক দিয়ে এই মুহূর্তে আপনারা জানেন যে পার্লামেন্টে যেসব বিল আনতে চলেছে তাতে 360 জন এমপির সমর্থন দরকার। মহিলা বিল থেকে শুরু করে, আরক্ষণ বিল থেকে শুরু করে কোনো বিলই পাশ করতে পারছে না। কারণ এই বিলটি পাশ করার পিছনে একটাই, বিজেপির ভোট ব্যাংকটাকে মজবুত করা। সেটা কোনো মতেই করতে পারছে না। তাহলে নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারতেন অমিত শাহ এবং মোদিজি। কিন্তু এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সব খান খান করে দিচ্ছে। আজকের এখানে নতুন সরকার, এরা কিছু টের পাচ্ছে না, কারণ এদের এখন হানিমুন পিরিয়ড চলছে। কিন্তু দিল্লিতে অমিত শাহ এবং মোদিজি বুঝতে পারছেন যে আন্দোলনের জের কোথায় গিয়ে পৌঁছেছেন। বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সব কি অবস্থা। একের পর এক বিজেপি নেতারা রিজাইন দিচ্ছেন। শুধু ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র সিংই নয়, তার সাথে সাথে অনেকেই রিজাইন দিয়েছেন। সে খবর কিন্তু মিডিয়া দেখাচ্ছে না। আজকাল যেহেতু গদি মিডিয়া হয়ে গেছে, এইসব মিডিয়া দেখাবে না। শুধু মোদিজির জয় জয়কার, অমিত শাহর জয় জয়কার, এনডিএর জয় জয়কার, এগুলোই দেখাবে। এর মাঝখানে এই ঋতব্রতর অবস্থাটা কেন পিঠ দেয়ালে ঠেকে গেছে এটা আগে বলে নিই। এর কারণ হচ্ছে একটাই, 21শে জুলাই আপনারা দেখেছেন এরা অনেক গল্প দিয়েছিল। এমনকি বীরভূমের তাবরের নেতা, সেই গরু পাচারকারী যিনি জেল খেটে এসেছিলেন, তিনি বুঝতেই পারছেন কার কথা বলছি। চরম যার বোল চাল ছিলেন, তিনি বলেছিলেন আমি 30,000 কর্মী হাজির করব 21শে জুলাইয়ের দিন। কিন্তু দেখলাম আমরা মঞ্চে বসে চোখে অশ্রু সেই অনুব্রত মণ্ডলের হা 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 করছে। কোনো একটা কর্মী নেই। যাও 2-4 জন বসেছিল, সাংবাদিকরা গিয়ে জিজ্ঞাসা করছে আপনারা কোথায় এসেছেন? 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় এসেছি। যখন বলছে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা না, উঠে তারা পালাচ্ছে। এ দৃশ্যও দেখেছেন।
কিন্তু ঋতব্রতর তো কিছু করার নেই, উনি তো সিপিএম থেকে গিয়ে তৃণমূলে গেছিলেন, কিন্তু ছেলেটির মধ্যে শিক্ষাগত যোগ্যতা এবং বাচনভঙ্গি খুব ভালো ছিলেন, মানুষ কিন্তু তাকে শ্রদ্ধা করতেন, এটা অস্বীকার করার নেই, কারণ তার মধ্যে জ্ঞান ছিলেন। তিনি এমন একটা করতে গেলেন, এমন একটা পাঙ্গা নিতে গেলেন, এর থেকে তো মানুষ রাজনীতি করতে হবে রিজাইন দেওয়াও অনেক ভালো, তাও সম্মান থাকে। বলে না রাজনীতির নেশা এমন, সেই উনি বালিশ চাটতে চাটতে গিয়ে শুভেন্দু অধিকারী মহাশয়কে চেটে সেখানে রাজভোগ করবেন বলে সেখানে গিয়ে ভিড়ে এমন এমন গল্প করতে শুরু করে দিলেন, আর এমনভাবে যাদেরকে ইডি সিবিআই চমকাচ্ছিল তারাও এমন, কিন্তু শেষ পর্যন্ত মদন মিত্র পর্যন্ত সেখানে গিয়ে হামাগুড়ি খেতে শুরু করলেন, ভাবলেন এই তো আমি তৃণমূল, আমি সব আমি। আপনি বিরোধীদের দলনেতার সংখ্যাগরিষ্ঠতা হিসাবে পেতে পারেন, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা, হালি শহরের যে ঘটনাটা ঘটেছে, যে কর্মীটি লকআপে তৃণমূল কর্মী মারা গেছেন পুলিশি অত্যাচারে, তাকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে যাচ্ছেন, তার উপরে যে হামলা, এই বর্বরতা এর পূর্বে কোনো সরকার, কোনো রাজ্যে, কোনো স্টেটে এরকম ঘটনা ঘটিয়েছে কিনা সন্দেহজনক। এই কথা শুনে অনেকেই বলবেন যে কেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে তারাও যখন বেরোতেন অনেক জায়গায় অনেকভাবে আক্রান্ত হচ্ছে, ঠিক সঠিক বলেছেন, কিন্তু তারা গিয়ে সেখানে উত্তেজনামূলক ভাষণ দিয়ে, গরমাগরম ভাষণ দিয়ে কিন্তু তারা গরম করে দিয়েছিল এলাকা বলেই কিন্তু তার প্রতিবাদ, একটা কথা ধরে সেই ভাষণের প্রতিবাদ করাতে তাদের উপরে কিন্তু সেই জনরোষ করেছিল। কিন্তু এখানে কিন্তু সেই রকম ব্যাপার নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম বিবৃতি না দিয়ে সেই কর্মীটির বাড়িতে যাচ্ছিলেন। সেখানে যারা আক্রমণ করেছেন প্রত্যেককেই দেখা গেছে, কারোর সাথে শুভেন্দু অধিকারীর সাথে ছবি, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ছবি, না হলে রাজ্য সভাপতির সাথে ছবি, এবং ওই হালি শহরের যিনি বিধায়ক তার সাথেও এইসব কর্মীর ছবি। এবং তারা যে ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়েছেন, কাদা, ইট, বালি ছোড়া, তা ভাবা যায় না। এটা কিন্তু এখানে অনেক বিজেপির কর্মীরা অনেক মজা নিয়েছেন, বা আমাদের মুখ্যমন্ত্রী, উনি তো প্রথম দিন থেকেই প্রতিশোধের ডায়লগ দিচ্ছেন, দিয়ে উনি ভাবছেন ব্যাপারটা খুব ভালো হচ্ছে, কিন্তু দিল্লির থেকে ওনার কাছে যে ফোন এসছে সেটা নিশ্চিত। কারণ উনি তড়িঘড়ি তারপরে সেই কর্মীর বাড়িতে গিয়ে সেই ফ্যামিলিটিকে 10 লক্ষ টাকা পুরস্কার বলুন, অনুদান বলুন, যাই বলুন, তাদের সহযোগিতা বলুন দিয়েছেন, এবং ফ্যামিলির থেকে একজনের চাকরির ব্যবস্থা। আমি বলবো ভালো করেছেন, আমি কেন, বাংলার অনেক মানুষই বলবেন অসহায় ফ্যামিলির পিছনে সরকার দাঁড়িয়েছে, ভালো করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যেদিনকারে অভয়ার বাড়িতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা পুরস্কার দিতেও যাননি, এবং তিনি সাহায্যের হাতে বলেননি, তিনি বলেছিলেন আপনার মেয়ে একটা মেধা ছিল, নক্ষত্র ছিল, যদি আপনার মেয়ে, আপনারা এখন অসহায় বৃদ্ধ বাবা মা যদি কিছু করতে চান, তার জন্য আমি অভয়ার নামে এই টাকাটা দিচ্ছি। কিন্তু সেইটা নিয়ে তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, আজকের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে একটি মেয়ের জীবনের দাম কি 10 লক্ষ টাকা, তাকে অভয়ার মাকে ঘুষ দিতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আজকে কি আমরা বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে ওই ফ্যামিলিটির হাতে, অসহায় ফ্যামিলির হাতে 10 লক্ষ টাকা দিয়েছেন সেটা ঘুষ দিয়েছেন? না, আমরা সে কথা বলবো না, কারণ আমাদের ভিতরে মানবিকতা আছে। মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পূর্বে যেসব কথাবার্তা বলতেন, পুলিশ দেখলে তেরে যেতে নেই, মমতার পুলিশ এই তোর বাপের পয়সায় মায়না দেয় নাকি, মমতার বাপের পয়সায় মায়না নিস নাকি, এরকম অনেক কথা, ছোট বড় কথা বলতেন। তখন আমরা ভাবতাম উনি বিরোধী দলনেতা, এখন বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার বাচনভঙ্গি চেঞ্জ হবে, কিন্তু না, সেই একই রকম রয়ে গেছে। কিন্তু দিল্লির নেতারা বুঝতে পেরেছেন যে এই দিকটা খুব খারাপ, এবং দিল্লির যতগুলো বিরোধী দল রয়েছে, বিরোধী দল বলুন আর বিজেপির তাবর নেতা অমিত শাহ বলুন, মোদীজি বলুন, কিন্তু এটা খারাপ চোখে দেখেছে যে না, যে এতবারের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী, এবং তার রাজনৈতিক ক্যারিয়ার এরকম একটা নেত্রী যার সারা ভারতবর্ষে প্রভাব আছে, তার প্রতি যে জিনিস করাচ্ছে এটা সারা ভারতবর্ষ দেখছে। যে দিল্লিতে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন ঘুরে পশ্চিমবাংলার উপরেও কিন্তু সেরকম সৃষ্টি হতে পারে। এমন আন্দোলন হয়েছে আজকে দীর্ঘদিন ধরে, অমিত শাহর মতন নেতা, যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সংসদে যাচ্ছেন না, পার্লামেন্টে ঢুকছেন না। এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেটা বুঝতে পারছেন না, এখানকার বিজেপি কর্মীরাও বুঝতে পারছেন না, তারা জেতার আনন্দে এতটাই উল্লাস পড়ে রয়েছেন, বুঝতে চাইছেন না। এবং এই নিয়ে যখন তৃণমূল কর্মীরা পরের দিন যখন আন্দোলন করছেন, একটি প্রতিবাদ মিছিল করছেন, সেইখানেই কিন্তু ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়া 3 জন, সেই বসিরহাটের উত্তরের বিধায়ক থেকে শুরু করে তার সাথে আরও 2 জন বিধায়ক গিয়ে সেখানে হাজির, এবং তারা বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, যার প্রতীকে আমরা জিতেছি, যে নেত্রীর
ভোটে আমরা জিতেছি, আমরা তার সাথেই আছি, আমরা কোনো ঋতব্রত কোনো অন্য কিছু কাউকে চিনি না। তাহলে বুঝতে পারলেন। এবং এই 21শে জুলাইয়ের পর থেকে মিনিমাম 25 জন বিধায়ক ঋতব্রতর সাথে কন্ট্যাক্ট পুরো অফ করে রেখে দিয়েছে, এটাও কিন্তু আমাদের কাছে খবর আছে। এবং তারা শুধু দিন গুনছে কিভাবে তারা সবাই ফিরে আসতে পারে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেদিনটা কিন্তু খুব কাছে ঘনিয়ে আসছে। ওদিকে যে 20 জন সাংসদ তার মধ্যেও 3 জন বেঁকে বসছে, সে 3 জনও গরহাজির। আপনারা ইতিমধ্যে দেখেছেন কাকুলিদিকে নিয়ে প্রথম যখন মোদিজি বসেছেন পার্লামেন্টে, তারপরের থেকে সেই থেকেই কিন্তু 3 জন সাংসদ সেখানে গরহাজির। সেই সাংসদরা কারা আপনারা জানেন। বিশেষ করে সেই সাংসদরা হচ্ছে একজন হচ্ছে ক্রিকেটার, মুর্শিদাবাদের একজন, দুজনই বলতে গেলে বহরমপুরের একজন। এই যে 3 জন কাদের কথা বলছি আপনারা সবাই জানেন, আমি আর নতুন করে তাদের নাম ধরতে চাই না। আমার সত্যি কথা বলতে গেলে এদের মানুষ যে দৃষ্টিকোণ থেকে দেখছে এদের নাম মুখে আসছে না, কারণ এদেরকে মানুষ একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই মানুষ ভোট দিয়েছে। এরা কি করে পারে জনগণের সাথে প্রতারণা করতে। আজকের দিনে রাজনীতিটাকে এমন একটা জায়গায় এই বিজেপি নিয়ে গেছে, ভয় দেখিয়ে চমকিয়ে ধমকিয়ে। দেখবেন বিজেপির যতগুলো রাজ্যে বিস্তার করছে সেখানে কোনো না কোনো দলের থেকে মুখ্যমন্ত্রী এনে মুখ্যমন্ত্রী করা, এমনকি আমাদের দলে আমাদের এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বর্তমান তিনিও কিন্তু তৃণমূলের। আর একটা কথা বলি, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে অনেকেই অনেক রকম, ওই একটা কথায় আছে হাতি যখন কাদায় পড়ে তখন ব্যাঙেও লাথি মারে, এটা শুনে এসেছি ছোটবেলার থেকে। তো অনেকেই অনেক বড় কথা বলে, কথা তো মেপে বলে না, যখন যা মুখে আসে বলে দিলাম। কিন্তু জনগণ কিন্তু সেটা মাথায় নেয় এবং জনগণ কিন্তু দৃষ্টিকোণ থেকে দেখে এই নেতাদের জয়ের উল্লাসে এবং ক্ষমতার প্রভাবে এরা সেগুলো ভুলে যায় তৎক্ষণাৎ, যে আমার ক্ষেত্রে ওই দিনটি ঘুরে আসতে পারে, এটা কিন্তু ভুলে যায়। কারণ একটা কথা বলি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যখন এরা এতটাই ছোট বড় কথা বলে তখন একবার ভাবে না, বলতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে এই অনুমতিটি নিয়েই আমি কথা বলছি, মনে কিছু করবেন না, একবার ভেবে দেখুন। আপনি তো শুভেন্দু অধিকারী, আপনাকে চিনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মানুষ, এবং যতটা বাংলার মানুষ ভালোবাসত আপনাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা ছিলেন বলেই। আর একটা বড় কথা বলি ছোট মুখে, আপনার যিনি পিতা শিশির অধিকারী তার অবধি নেত্রী ছিলেন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপনি এখন নাই মানতে পারেন, হ্যাঁ করেই দিতে পারেন, তুচ্ছ করতে পারেন, তুই তামারি করতে পারেন, করুন। কিন্তু পূর্বের যেসব ভিডিও রয়েছে আপনার বাবার বক্তৃতা, আপনার বক্তৃতা, তাতে কিন্তু আমরা দেখেছি যে আপনিও পায়ে হাত দিয়ে নমস্কার করছেন এবং আপনার পিতাও কতটা শ্রদ্ধা করছে। আপনার পিতাও কিন্তু মাইক ধরে বলছে আমার নেত্রী, জননেত্রী, বাংলার নেত্রী তথা ভারতবর্ষের জনপ্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কেন অস্বীকার করব? বহুকাল ধরে 3-3বার সাংসদ হয়েছে আপনার বাবা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভরছে। সেটা আমরা ভুলতে পারি না, আপনি ভুলে গেলেও, বাংলার মানুষ ভুলতে পারে না, আপনি ভুলে গেলেও। এবং যে মুখ্যমন্ত্রীটাকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আপনার কর্মীরা, আপনার দলের ছেলেরা চোর চোর স্লোগান, অকথ্য কুখ্যাত ভাষা, নোংরা ভাষা দিচ্ছিল, তাকে কেউ কোনোদিন দেখেনি টিভির পর্দায় যে হাত পেতে টাকা ঘুষ নিচ্ছে। এবং এখনো তার নামে 2 পয়সা হেরাফেরির রেকর্ড নেই, এবং তার সেরকম কিছু ব্যাংক ব্যালেন্স নেই, তার নিজস্ব সেরকম বাড়িঘর নেই, জমি জায়গা নেই, লাক্সারি জীবন নেই, কোনো দামি গাড়ি নেই, কিছুই নেই, তার নিঃস্ব বলতে গেলে। কিন্তু সেই তুলনায় বিজেপির যতগুলো মুখ্যমন্ত্রী রয়েছে যেসব রাজ্যে, তারা কিন্তু এক একজন বলতে পারে এরকম সম্পত্তির মালিকও আছেন অনেক মুখ্যমন্ত্রী, আপনাদের এক একটা প্রদেশের মালিক বলা যায়, এরকম এত অর্থশালী এবং এতটাই প্রভাবশালী অর্থের দিক দিয়ে। তো যাই হোক, সেসব তুলনা আমি করছি না। তাই একটা কথা বলছি, এই ঋতব্রত তৃণমূল যারা বলছেন, এগুলো হচ্ছে শুধু কেউ বাঁচার জন্য, জেল খাটার জন্য এই তৃণমূল সেই তৃণমূল, এসব ভণ্ডাম হচ্ছে না। এদের পিছনে কোনো জনসমর্থন রয়েছে না, এদের কোনো কর্মী রয়েছে না, এদের পিছনে না ঋতব্রতর পিছনে বাকি 59টা এমএলএ রয়েছে। ঋতব্রতর ফ্যামিলিতে নিজের ফ্যামিলির লোক পর্যন্ত নেই, ভালো করে যদি জানা যায় নিজের ফ্যামিলির সমর্থনটা নেই। বড় বড় কথা বলছে ঋতব্রত যে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে তো আমাকে কেউ চোর বলেন। আপনি রাস্তায় হাঁটলেনটা হবে, হেঁটে দেখুন না, একবার যান না উলবেরিয়া, একটু ঘুরে দেখুন তো এলাকায়,
ডিমে আপনাকে চান করিয়ে দেবে, আর কিছু বললাম না। যাই হোক, তো এই হচ্ছে পরিস্থিতি। এই ঋতব্রত তৃণমূল, নতুন তৃণমূল, এসবের কোনো ভ্যালু নেই। শুধু ক্ষমতার প্রভাব খাটিয়ে আজকের এক বিরোধীদের এতটা দুমড়ে মুচড়ে এই বুলডেজার, এই হকার উচ্ছেদ, এই যা চলছে 3 মাস ধরে, এটা কিন্তু বাংলার রূপ না, এটা কিন্তু বাংলার সংস্কৃতি না, এবং বাংলা কিন্তু এটা চায়নি। এটা কিন্তু যতই বলুন না কেন, জনরোষ আর যাই বলুন, একটু দেয়ালে বাইরে কান পেতে দেখুন, মানুষের সমর্থন কিন্তু এই 3 মাসে যে সমর্থন নিয়ে বিজেপি এসেছিল বাংলায়, সেটা কিন্তু চলে গেছে। এটা আমরা কিন্তু বুঝতে পারি, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কারণ আমরা মানুষের কথা নেই, মানুষের সাথে সংযোগ রাখি, মানুষ কি বলে সেটা শুনি। আমরা অতি সাধারণ দিনমজুরি মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, সবার সাথে ওঠা বসা করি, তাই আমরা এটা ভালোভাবে কান পেতে শুনি, আমাদের কানে বাজে মানুষ কি বলতে চাইছে। তাই নতুন সরকারের কাছেও আবেদন করব, জোর হাতে আবেদন করব, একটু এই পরিস্থিতিটাকে চেঞ্জ করুন। কারণ আপনার দলের নেতারাই বলছে যে সরকার যদি, আমাদের বিজেপি সরকার যদি ক্ষমতায় না আসতো, তাহলে বুঝতেই পারতাম না যে তৃণমূলের থেকেও বড় বড় তোলাবাজ হচ্ছে গিয়ে আমাদের দলে রয়েছে। সেই রূপগুলো এখন দেখা যাচ্ছে। বাংলা এখন একটাই চলছে, হাজানি, মারধর, ঘর বাড়ি ভাঙচুর, দিনের বেলা লুটপাট, ঠেট, ধমকি এবং তোলাবাজি। প্রশাসন তো কাঠের পুতুল হয়ে শুধু ওই সুতো দিয়ে যেরকম পুতুল নাচ করায় সেরকম নাচ করানো হচ্ছে। এটা বাংলার মানুষ দেখছে। যাই হোক, ভিডিওটাকে আর অত দীর্ঘতম করব না। আপনারাই বলবেন, রায় আপনারা দেবেন, আপনারাই কমেন্টে জানাবেন ভালো মন্দ, আপনারা বলবেন কেমন লাগলো আজকের অনুষ্ঠানটি। যদি কিছু ভুল হয়ে থাকে সবার কাছে জোর হাতে ক্ষমা চেয়ে নেব।